কিছু কিছু দিনের জন্য ভীষণ প্রতীক্ষা থাকে, অপেক্ষা থাকে সেই সময়ের সঙ্গে নিজেকে জড়াতে। আজ তেমনি একটি ভীষণ প্রিয় দিন, ভীষণ প্রিয় সময়, প্রিয় মানুষদের সঙ্গে কথা, কবিতা, গান, গল্পে। তাই এই মুহূর্তে বিশ্বের যে যেখানে যে প্রান্তেই রয়েছেন সবাইকেই কানাডার টরন্টো থেকে শনিবারের এই দুপুরে নন্দন টিভির মাধ্যমে আমার অনুষ্ঠান দূরালাপনের পক্ষ থেকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। এই অনুষ্ঠানটি আপনারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই সরাসরি দেখতে পারেন লগ ইন করে www.nandon.tv। সেই সঙ্গে এই অনুষ্ঠানটি একই সঙ্গে ফেসবুকে নন্দন টিভির পাতায় এবং আমার ওয়ালেও প্রচারিত হচ্ছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সবাইকে একটি সুন্দর সময়ের আমন্ত্রণ জানাচ্ছি, একসাথে সবাই মিলে সেই অনুষ্ঠানটি উপভোগ করব। ফেব্রুয়ারি মাস ভাষার মাস, ভালোবাসারও মাস, ফাগুনে আগুন লাগার মাস, ওমর 21শে ফেব্রুয়ারির গ্রন্থমেলার মাস, আমাদের অহংকারের মাস। 52 ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা পেয়েছি আমাদের স্বদেশ, আমাদের ভাষা। এই 21শে চেতনা জাগ্রত থাকুক আমাদের সবার হৃদয়ে। আজ আমার দূরালাপনের এই নবম পর্বে আমার সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে একজন অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় শিল্পী, প্রিয় ব্যক্তিত্ব মীর বরকত ভাই। বরকত ভাই শুধু একজন জনপ্রিয় ব্যক্তিত্ব বা প্রিয় মানুষই নন, বাংলাদেশের আবৃত্তি জগতে তিনি একজন অন্যতম প্রধান প্রশিক্ষক, একজন কবি, একজন লেখক, একজন আবৃত্তি নাট্য নির্দেশক। বাংলাদেশের বিভিন্ন জনপ্রিয় টিভি চ্যানেলগুলিতে এবং অনলাইন চ্যানেলগুলিতে তিনি একজন প্রশিক্ষক, প্রযোজক, নির্দেশক। তার অজস্র সিডি, অজস্র ইউটিউব চ্যানেল যা দেখে আমরা শিখতে পারি। এছাড়াও তিনি একজন আমাদের খুব প্রিয় মানুষ, যা হয়তো আমাদের বাংলাদেশের একজন গর্ব, যাকে বলবো আমার বিশ্বাস তিনি বাংলার প্রতিটি ঘরে ঘরে ভীষণ প্রিয় মানুষ। তিনি একজন উঁচু মাপের, একজন বড় মাপের শিল্পী। এই শিল্পীকে আমাদের সঙ্গে পেয়ে আমরা অত্যন্ত খুশি। এবং সেই সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আরও একজন জনপ্রিয় শিল্পী, কানাডার উইন্ডসর থেকে আমাদের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী দীপ্তি জাহান। দীপ্তি জাহান সেও আমাদের একজন খুব কাছের বন্ধু, যার গান শুনতে আমরা ভীষণ ভালোবাসি। সে চিটংয়ে যার জন্ম এবং সেই ছোটবেলা থেকে যে বেতারে নিয়মিত অংশগ্রহণ করে আসছে এবং স্কুল কলেজগুলিতে সে সবসময় মিউজিক্যাল কম্পিটিশনে সবসময় প্রথম স্থান গ্রহণ করেছে। সবসময় টেলিভিশন, টিভিতে, মঞ্চে তার সুললিত কণ্ঠে গান গেয়ে আমাদের সবার হৃদয় জয় করেছে। ফোবানা, বইমেলা, নিউ ইয়র্ক বইমেলা, ফোবানা, পথমেলা, ফান্ডরেজিং প্রোগ্রামগুলিতে তার গান ভীষণ জনপ্রিয়তা অর্জন করেছে। এছাড়াও সে আমাদের কানাডার কয়েকটি সাংস্কৃতিক সংগঠন কনন, অনন্যা এবং হারমোনির একজন অন্যতম সদস্যা। আজ তার অনেক গান শুনবো, অনেক প্রিয় প্রিয় গান শুনবো, প্রিয় কথাও জানবো। তোমাদেরকে এই দুজনকে আমার এই দূরালাপনের এই পর্বে দুজনকে একসঙ্গে চাচ্ছিলাম, দুজনকে জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা। কেমন আছেন প্রিয় বরকত ভাই? হ্যাঁ, ভালো আছি। আর নন্দন টিভিকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকের এই অনুষ্ঠানে ভাষার মাস, আমরা ভাষা বিষয়ক কবিতাও পড়ব এবং গানও শুনব এবং অন্যান্য কবিতাও আমরা শুনব এবং বলবো। অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজ আসার জন্য। এবং দীপ্তি জাহান, কেমন আছো? কেমন কাটছে তোমার দিন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কেমন আছো? খুব ভালো আছি। আমাদের শুরুটা তোমাকে দিয়েই করতে চাই। কেমন করে তোমার
গানের এই জগতে এই ভুবনে আসা, কেমন করে গানকে তুমি ভালোবাসতে শিখলে, কেমন করে কার কাছে গান শিখতে শুরু করলে, এইরকম একটু কিছু আমাদেরকে বলে তোমার কণ্ঠে একটি প্রিয় একটি গান শুনতে চাই আমরা। আজকের এই সুন্দর আয়োজন দূর আলাপনে আমাকে আমন্ত্রণ করবার জন্য আমি নন্দন টিভিকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাই। আর এই তো আমার ছোটবেলা থেকে আমার গানের শুরু। আমি গ্রেড 5-এ যখন পড়ি তখনই আমি শুরু করি আমার গানের এই পদচারণা। উস্তাদ মিহির লালা এবং উস্তাদ হরিপদ সরকারের কাছে আমি গ্রেড 5 থেকেই এই শাস্ত্রীয় সঙ্গীত এবং নজরুলের উপর তালিম নিয়েছি। এই তো। আর স্কুল কলেজে তো সবসময় একটু বললে এখন একটু আগে স্কুল কলেজের যে ব্যাপারটা সেটা সবসময় আমি কম্পিটিশন যেতাম, সবসময় আমি শীর্ষস্থান অধিকার করেছি এবং আমি এখন আসলে সব ধারারই গান করি। এই তো। তোমার কণ্ঠে একটা প্রিয় গান শুনি প্রথমে। হ্যাঁ, যেহেতু ভাষার মাস এখন ফেব্রুয়ারি মাস, আমি একটা দেশে গান দিয়ে শুরু করছি। কথা ও সুর আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং শিল্পী সাবিনা ইয়াসমিনের। তোমার জন্য শান্ত প্রহরসী প্রকৃতি আনন্দ। ধন্যবাদ। খুব সুন্দর একটি সূচনা করলে। আমাদের দেশের জন্য আসলে আমাদের অনেক স্বপ্ন, আর আমাদের দেশকে আমাদের ভালোবাসতে হবে আমাদের নিজের দায়িত্ব থেকে, দায়িত্ববোধ থেকে। অনেক ধন্যবাদ। আমাদের প্রিয় ভাইয়াকে দেখতে যাচ্ছি আমাদের মাঝে। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাঝে আছেন অনেক বড় একজন প্রশিক্ষক, আমাদের মীর বরকত ভাই। তিনি আসলে সব সময় সব জায়গায় যান না, তাকে সবসময় হায়ার করে নিয়ে যায় আমি জানি। আজ তিনি আমাদের মাঝে এসেছেন, সম্পূর্ণ ভালোবেসে এসেছেন, আমাদের শিল্পকে ভালোবেসে এসেছেন। মীর বরকত ভাই, আপনার কবিতার প্রতি কেমন ভালোবাসা, ভালোবাসাটার কথা একটু জেনে আপনার কণ্ঠে একটি কবিতা শুনতে যাচ্ছি। কবিতার প্রতি ভালোবেসেই তো আমি আবৃত্তি করি। ছোটবেলা থেকেই কবিতার প্রতি একটি মোহ ছিল, পাশাপাশি নাটকের জন্য মোহ ছিল। তো আমি দেখতাম যে আমার বড় বোন, যিনি মারা গিয়েছেন অনেক বছর আগে ক্যান্সারে, সে বড় বোন আবৃত্তি শিখতেন তারিক সালাউদ্দিন মাহমুদের কাছে ময়মনসিংহে। তিনি একজন বেশ বড় মাপের আবৃত্তি শিল্পী এবং আবৃত্তি গুরু। তো আমি শুনতে শুনতে একসময় আমার মনে হয়েছে যে আমারও তো আবৃত্তি করা দরকার, তারপরে পাশাপাশি আবৃত্তি এবং নাটক দুটো। কিন্তু একসময় এসে দেখা গেছে যে আবৃত্তির প্রতি ভক্তিটা বেশি এসেছে, বিশেষ করে ওয়াহিদ ভাই, মানে ওয়াহিদুল হক, নরেন বিশ্বাস, এদের সাথে সান্নিধ্যে এসে, আর ভাস্বর দা, বিপ্লব বালা, কাজী আরিফ, জয়ন্ত দা, আমি সবার কাছে সবার সাথেই কাজ করেছি, কাজ করার সুযোগ হয়েছে এবং তাদের কাছ থেকে কিছু সমৃদ্ধ হওয়ার চেষ্টা করেছি। এখন আমি আবৃত্তি করছি বাংলা ভাষা মা আমার কবিতাটি। আমি একদিন দেখলাম বাংলাদেশের আকাশ ছেয়ে বৃষ্টি নামলো, শ্রাবণের অন্ধকার থেকে, আষাঢ়ের মহাবিষ্ট অপরাহ্ন থেকে। রবীন্দ্রসঙ্গীতের মতো বৃষ্টির অজস্র সঘন গহন ধ্বনি অনুমোদিত, উচ্ছ্বসিত, আনন্দে আবেগে মর্মরিত। ছড়িয়ে পড়ল পদ্মা মেঘনা তিতাসের হাওয়ার মতো উদাস করা বাংলাদেশের মানুষের হৃদয়ের অন্ধকারে রক্তকণিকায়। মাঝির হুঁকো থেকে পরিচ্ছন্ন নিঃশ্বাসে, কৃষকের বলিষ্ঠ হাত থেকে লাঙলের ফলায় ফলায়, পল্লীবধূর স্বপ্নাঞ্জন মাখা দৃষ্টি থেকে লেবুতলায়, করমচা বনে, লাউয়ের মাচায় ছড়িয়ে পড়ল রবীন্দ্রসঙ্গীতের মতো শ্রাবণের ধারা, আষাঢ়ের ধ্বনি।
বিশাল, অস্থির, গুরু গুরু, নিবিড়, তিমির বাংলাদেশের চিত্ত নেচে উঠল ময়ূরের মতো শতবর্ণের উচ্ছ্বাসে। আমাদের ক্ষুধায়, তৃষ্ণায়, কর্মে, কোলাহলে, ক্লান্তিতে, আকাঙ্ক্ষায় সেই অনাদিকালের বৃষ্টি নতুন গানে গানে উন্মাদ হলো। আমি একদিন দেখলাম বাংলাদেশের আকাশ ছেয়ে বৃষ্টি নামলো। হে আমার আত্মার ভাষা, বাংলা ভাষা আমার, তোমার কাছে আমি চিরকাল কৃতজ্ঞ থাকব। তুমি না থাকলে মায়ের মতো প্রকৃতির এই অলৌকিক উন্মত্ততার কথা আমি কোনোদিন লিপিবদ্ধ করতে পারতাম না। আমি একদিন অকস্মাৎ অনুভব করলাম আমার হৃদয়ে এক অজানা অচেনা বিস্ময়কর নদী ছলো ছলো করে উঠল। গোপন ভালোবাসার মতো, ফুল ফোটার রহস্যময় মুহূর্তের মতো, প্রথম স্পর্শের থর থর করে কেঁপে ওঠা অভিজ্ঞতার মতো। এই নদী আমার অন্ধকারে শুধু কল্লোলিত হতে থাকলো, নিঃশ্বাসে নিঃশ্বাসে মুখর হতে থাকলো, আর ছড়িয়ে দিতে থাকলো আমার সত্তায় এক অলৌকিক অচিন্তনীয় বধির ইচ্ছের আগুন। আমার ইচ্ছে হলো নক্ষত্র লোকের রূপসী জ্যোতিকণাকে দুহাতে লুট করে এনে ছড়িয়ে দিই তোমার শরীরে। আমার আদিম কুৎসিত বাসনার উচ্ছৃঙ্খলতাকে চিরদিনের অবিনশ্বর সুস্থতায় অসংকোচে ছড়িয়ে দিই তোমাদের আনন্দে, সৌন্দর্য চেতনায়। ইচ্ছে হলো পৃথিবীটাকে একটা কমলা লেবুর মতো, একটা সম্পন্ন ফলের মতো, এক টুকরো তাজা মাংসের মতো আমার হাতের মুঠোয় নিয়ে খেলা করি। আমার ভেতরের সেই ছলো ছলো করা নদী আমাকে এক শানিত উজ্জীবিত পুরুষে রূপান্তরিত করলো। আমি ঈশ্বরের মতো এক স্বয়ম্ভু অস্তিত্বে নতুন করে বেঁচে উঠলাম। আমার মধ্যে চিরকালের সেই শব্দের, অনুভবের, অস্থিরতার পৃথিবী প্রকাশিত হওয়ার যন্ত্রণায় হাজার হাজার পাখির মতো একসঙ্গে চিৎকার করে উঠল, হে আমার বাংলা ভাষা, মা আমার, তোমার কাছে আমি আমৃত্যু অনন্তকাল কৃতজ্ঞ থাকব। তুমি না থাকলে আমার এই রহস্যময় নদীর কথা, স্বয়ম্ভু যন্ত্রণার কথা আমি কোনোদিন পৃথিবীর কাছে রেখে যেতে পারতাম না। আমি একদিন দেখলাম এদেশের হাজার হাজার তরুণ উৎক্ষিপ্ত স্ফুলিঙ্গের মতো পথে পথে নেমে এসেছে। দুপুরে রৌদ্র জল পিচ ঢালা পথে সেই তারুণ্যের সমুদ্রেই আমিও মিশে গেলাম সেদিন। আমরা সবাই মিশে গেলাম মাগো সেই সমুদ্রের তরঙ্গে, তোমার মুখের ভাষাকে বাঁচাবো বলে। রমনার কৃষ্ণচূড়ার লাল পথ, প্রথম ফাল্গুনের উষ্ণে ছাওয়া আকাশ তোমার জয়ধ্বনিতে মুখর হলো। বরকত, সালাম, রফিক নিজের তাজা রক্তে তোমার ঋণ শোধ করে গেল। হে আমার বাংলা ভাষা, মা আমার। ভীষণ ভালো লাগলো বরকত ভাই। একজন শিক্ষক হিসেবে আপনার কবিতা সবসময় আমাদের আন্দোলিত করে, অনুপ্রাণিত করে। আবৃত্তি জগতে আপনার এই দীপ্ত পদচারণা সবসময় এমন করে আমাদেরকে কাছে টেনে রাখুক। আবারও আপনার কাছে আসছি দীপ্তি জাহান। এবার আবারও একটু আমরা গান শুনি। দীপ্তি জাহান, তুমি অনেকবার আমেরিকা থেকে গানের কনসার্টের আমন্ত্রণ পেয়ে সেখানে গিয়ে দারুণভাবে গান গেয়ে সবার মন জয় করে এসেছো। ওখানে তুমি টাইমস টেলিভিশনে গান গেয়েছো, নিউ ইয়র্ক বইমেলাতেও অংশগ্রহণ করেছো। আমাদের লেজেন্ড সিঙ্গার তপন চৌধুরীর সঙ্গে তুমি একই মঞ্চ শেয়ার করেছো। এই যে সঙ্গীতের এই জার্নিটা, এটা তুমি কেমন এনজয় করো, কেমন ভালো লাগে? এই সঙ্গীত তোমার জীবনে কতটা গুরুত্ব বহন করে? আসলে সঙ্গীত, গান অনেক অনেক ভালোবাসি। আমার মনে হয় যে গান নিয়ে বেঁচে থাকি ওরকমই লাগে, অনেক ভালো লাগে গান। আচ্ছা, তোমার সুললিত কণ্ঠে এবার তাহলে দুটি গান শুনি আমরা। কি শোনাবে?
আমি একটু নজরুল গীতি গাইছি আধুনিক পর্যায়ে, তারপর একটা রবীন্দ্রসঙ্গীত গাই। পরপর দুটো করব, আর সাউন্ডটা ভালো আসছে? আসছে। মোরায়ার জন্মে হংস মিথুন ছিলাম, মোরায়ার জন্মে হংস মিথুন ছিলাম, ছিলাম নদীর চরে যুগল রূপে এসেছি গো আমার মাটি ঘরে, মোরায়ার জন্মে অংশ মিথুন ছিলাম। তমাল তরু চাপালতার মতো জড়িয়ে কত জনম হলো কত, তমাল তরু চাপালতার মতো জড়িয়ে কত জনম হলো কত, সে বাঁধনের চিহ্ন জাগে জাগে হিয়ার ধরে ধরে, মোরায়ার জন্মে হংস মিথুন ছিলাম। বাহুর ডোরে বেঁধে কারে ঘুমের ঘোরে যেন ঝড়ের বনলতা মতো লুটিয়ে কাঁদো কেন, মনের কপট কপট আখির তীরে পাখায় পাখায় বাঁধা ছিল তীরে, মনের কপট কপট আখির তীরে পাখায় পাখায় বাঁধা ছিল তীরে, চিরতরে হলো ছাড়া ছাড়ি ঠোর বেঁধে রসরে, মোরায়ার জন্মে হংস মিথুন ছিলাম, ছিলাম নদীর চরে যুগল রূপে এসেছি গো আমার মাটি ঘরে, মোরায়ার জন্মে হংস মিথুন ছিলাম। এরপর আমরা একটি গান গাইছি, প্রেম পর্যায়ে গান। নজরুলের পর একটা রবীন্দ্রসঙ্গীত গাইতে ইচ্ছে করে অনেক সময়। জানি জানি তুমি এসেছো এ পথে মনের ফুলে, তাই হোক তবে তাই হোক, দাঁড় দিলে
তুমি এসেছো এ পথে মনের ফুলে। এসেছো তুমি কবিরা আভরণে, মুখরণ পুরবাদে না চরণে। তাই হোক, তবে তাই হোক, এসো সহজ মনে, ওই তোমার অতি ঝরে পড়ে যায় মন আঙিনায়। শিথিল কবরে সাজাতে তোমার লওনা তুলে। জানি জানি তুমি এসেছো এ পথে মনের ফুলে। কোনো আয়োজন নাই একেবারে, সুর বাঁধা নাই এ বীণার তারে। তাই হোক, তবে শহীদয়ে মৌন পরে। ঝড়ো ঝড়ো বাড়ি ঝরে কোন মাঝে, আমার মনের সুর ওই বাজে। ও তোলাহার তালে তালে মন উঠে তুলে। জানি জানি তুমি এসেছো এ পথে মনের ফুলে। তাই হোক, তবে তাই হোক, দ্বার দিলে খুলে। জানি জানি তুমি এসেছো এ পথে মনের ফুলে। তুমি জিজ্ঞেস করেছিলে গান কতটা ভালোবাসি। আসলে লাইভে আমার এখন এভাবে গান গাইতে পারছি, আমার কাছে খুবই ভালো লাগে। সবসময় লাইভে গানগুলো করতে পারছি। ভালোবাসা তো এখানে, গান গাওয়া, গান শোনা, অনেক অনেক ভালোবাসি গান, অনেক ভালোবাসি গান। আসলে সত্যি প্রমিত উচ্চারণে যেমন কবিতা ভীষণ আমাদের হৃদয়গ্রাহী হয়, ভালো লাগে, শুদ্ধ উচ্চারণে যেমন কবিতা শুনতে অনেক ভালোবাসি আমরা, ঠিক তেমনি তোমার গানের ভেতরেও তেমনি একটি শুদ্ধতা আছে। ভীষণ করে অন্যরকমভাবে তুমি গান গাও, ভালো লাগে, ভীষণ মুগ্ধ করে আমাদের। আবারও তোমার কাছে ফিরে আসবো, আমাদের প্রিয় বরকত ভাই। বরকত ভাই, আপনি একজন অনেক বড় শিক্ষক আমাদের বাংলা ভাষায় বাচিকে এই আবৃত্তি জগতে। আপনি যে প্রমিত উচ্চারণ, ছন্দ, সুর, ভাব, আমাদের এই যে আবৃত্তি আপনি শেখাচ্ছেন, আমরা প্রতিনিয়ত শিখছি এবং আমরা ঋদ্ধ হচ্ছি। সেই জন্য আপনার কাছে কিছু প্রশ্নও করতে চাই আজকে আপনার কবিতার পাশাপাশি। প্রথম প্রশ্ন আমি আপনাকে করতে চাচ্ছি যে যারা শুধুমাত্র এই যে আমরা যদি স্বরলিপি বা নোট দিয়ে সুন্দর শুদ্ধ উচ্চারণে কবিতা পড়ে যাই বা মানুষের কাছে পৌঁছে দিতে চাই, সেটা কি অনেক প্রিয় হয়ে ওঠে না? হৃদয় দিয়ে বোধ থাকতে হবে, হৃদয়ের বোধ না থাকলে হয়তো আমরা নিজেকে তৈরি করে ভেঙে চুরে কবিতাটাকে মানুষের কাছে পৌঁছে দিতে যদি না পারি, শুধু শুদ্ধভাবে নোট দিয়ে স্বরলিপি দিয়ে কি আমরা মানুষের কাছে কবিতা পৌঁছে দিতে পারবো? হ্যাঁ, চমৎকার একটা প্রশ্ন করেছো তুমি। সেটা হলো যে শুদ্ধ উচ্চারণ দিয়েই যদি আবৃত্তি হয়ে যেত, তাহলে তো যে কোনো মানুষ শুদ্ধ উচ্চারণ দিয়ে তার কবিতাটা বলে ফেলতেন এবং সেটাকে আমরা আবৃত্তি বলতাম। কিন্তু আবৃত্তির একটা গভীরতা আছে, কবিতার গভীরে প্রবেশ করার বিষয় আছে, কবিতাটা বোঝার বিষয় আছে, কবিতার বিষয়বস্তু জানার বিষয় আছে, এবং ভাব, রস, ছন্দ, কবিতায় কোন ভাব, কোন রস এবং কোন ছন্দ কবিতা, সেই বিষয়গুলো যদি না জানা যায়,
এবং কবিতাটি অন্তর্মুখী কি বহির্মুখী, কোন স্বর ব্যবহার করব, সেই ব্যাপারগুলো যদি না বোঝা যায় তাহলে শুধু শুধু কথা বললেই আবৃত্তি হবে না। শুদ্ধ উচ্চারণ তো প্রয়োজন, শুদ্ধ স্পষ্ট সহজ সুন্দর উচ্চারণের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তার সাথে কবিতা নির্বাচন এবং ছন্দবোধ, ভাবের গভীরে প্রবেশ করা, বিষয়বস্তু বুঝতে পারা এবং তা প্রকাশ করার জন্য নিজে চর্চা করে একটা জায়গায় পৌঁছে যাওয়া, সেই বিষয়টি প্রয়োজন অবশ্যই। আমি করতে পেরেছি কথাটি। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমরা একটা সাউন্ড পাচ্ছি। দীপ্তিজান, তোমার সাউন্ড সিস্টেমটা বোধহয় একটু বন্ধ করতে হবে, কারণ আমরা বেশি সাউন্ড, এবার ঠিক আছে। ইকো হচ্ছে একটা। বরকত ভাই, আপনার কণ্ঠে আবারও একটা প্রিয় কবিতা শুনতে চাই। আমাদের অনেক বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, অনেক কমেন্টস করছে। আপনার কবিতার পরে আমরা কিছু কমেন্টস নিব। এখন করুণ রসের একটি কবিতা আমি আবৃত্তি করব। আমাদের সমাজে যারা বৃদ্ধ হয়ে যায় তারা খুব অবহেলার শিকার হয়, এবং তাদেরকে যে অবহেলা করা হয়, তাদের যে মনোকষ্ট হচ্ছে সেটাও আমরা অনেক সময় বুঝতে পারি না। সেটা নিয়ে একটি কবিতা। বুড়ো। বুড়ি মরে গেল, বুড়ো ভাঁজ হয়ে থাকা চামড়ার মাঝে ছোট্ট হয়ে বসে যাওয়া চোখখানা দিয়ে দেখলো কিছু জল চোখে থেকে ঝরে পড়ল। লোক দেখানো শোক চলল কিছুদিন, তারপর যেন এক নাটকের সমাপ্তি ঘটল। তার ব্যবহৃত শাড়ি নিয়ে মেয়েদের ভাগাভাগি চলল। কেউ বালিশের কাভার বানাবে, কেউ বিছানার চাদর হিসেবে ব্যবহার করবে, কেউ কানের দুল নেবে, কেউ বালিশ জোড়া, আবার কেউ নেবে বালা জোড়া। যার যার নিজের সংসারে যেন একটা বোঝা নেমে গেল। বুড়ো একা বসে বসে দেখে তাদের কাণ্ড কারখানা। মনের বাজারে স্মৃতির দর কষাকষি করতে করতে সেটাও এক সময় বিক্রি হয়ে যায় মস্তিষ্কের কোনো এক ফাঁক ফোকরে। যে যার কাজে ব্যস্ত হয়ে যায়, বুড়ো একা হয়ে যায়। হাতের লাঠিখানায় ভর করে এদিক সেদিক পায়চারি করে। সেদিন ছোট নাতনি এসে বলে গেল, দাদু দাদু তুমি মরে গেলে কিন্তু এই লাঠিখানা আমার, আমি খেলবো। এদিক থেকে বৌমা দৌড়ে আসে, দাঁড়া, তোকে আজ মেরে ফেলবো, এসব কথা বলতে নেই, বলেছি না। বুড়ো হাসে, যে বৌমার এমন শাসন সেও প্রতিবেশীর কাছে গল্প করে। বুড়োটার খালি কষ্ট, মরে গেলেই বাঁচে। সেদিন নাতি তার বন্ধুদের নিয়ে তার ছোট ঘরে আড্ডা দিচ্ছে আর বলছে, দাদুর অবস্থাও বেশি ভালো না, কিছুদিনের মধ্যে উইকেট পড়ে যেতে পারে, তখন ওই ঘর আমার, তখন জমিয়ে আড়ে। বুড়ো শুধু আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। দুই ছেলের মাঝে তো প্রায় দিন ঝগড়া লেগেই থাকে। বুড়ো কার কাছে কদিন খাবে এই নিয়ে। বুড়োটা আজ কারো বাবা নয়, আজ কারো শ্বশুর নয়, কারো দাদুও নয়, সে আজ শুধু এক বোঝা। আজ বুড়োর জন্মদিন। গত বছর বুড়িটা বেঁচে ছিল, তাও একটু পায়েস রেঁধে খাইয়েছিল। আজ সারাটা দিন গেল, কেউ কিছুই বলল না। বলবে, যার মৃত্যুর জন্য সকলে মুখিয়ে আছে, কি বা দরকার তাকে সেই জন্মের কথা মনে করিয়ে দেওয়ার। অথচ কিছুদিন আগে কত লোক খাইয়ে নাতনির জন্মদিন পালন করা হলো। বুড়োর হিসেবটা জমা পড়ে আছে, কারণ তার মৃত্যুর পরেও তো অনেক মানুষকে খাওয়াতে হবে। সেখানেও দুই ভাইয়ের ঝগড়া হবে খরচ করা নিয়ে। বুড়িটার বেলাতে তো তাই হয়েছিল। বুড়ো ভাবে, কিসের এ জীবন, কাদের জন্য এত কিছু। বুড়ো চশমাটা চোখ থেকে নামিয়ে একটু মুছে নেয়, কেমন যেন ঝাপসা হয়ে যাচ্ছে। আকাশের দিকে তাকিয়ে বুড়ো একটা দীর্ঘশ্বাস ছাড়লো।
মনে মনে এটাই বলল, পৃথিবীর সমগ্র বাবা যেন বাবা হয়ে বেঁচে থাকে, বোঝা হয়ে নয়, বাবা হয়েই যেন বাঁচে, বোঝা হয়ে নয়, বোঝা হয়ে নয়। ভীষণ মনটা ডুবে গেল। অদ্ভুত সুন্দর কবিতা। এটা কি আপনার লেখা ছিল বরকত ভাই? না, এটা সংগৃহীত কবিতা, আমি কবির নামটা পাইনি। আচ্ছা, ভীষণ সুন্দর। আমরা কিছু কমেন্টস নিয়ে নিচ্ছি, তারপর আবারও ফিরে যাব আমাদের গানে এবং কবিতায়। শেষ থেকে পড়ছি। রাসেল ভাই লিখেছেন, রাসেল আসাদ, আহা বুড়ো একা হয়ে যায় হায়, বুড়োটা আজ কারো বাবা নয়, কেবলই বোঝা। অসাধারণ নিবেদন, অসাধারণ। তারপরে আমাদের মেহরুন্নেসা সীমা লিখেছেন, এই কবিতাটি দারুণ, অনেক ধন্যবাদ বরকত ভাই। ফারহানা শান্তা লিখেছেন, দারুণ। দৌলত আহমেদ চৌধুরী, চমৎকার। পারভিন হুসেইন, বাহ চমৎকার। রাসেল ভাই লিখেছেন, ইকো আসছে, আমরা একটু ঠিক বুঝতে পারছি না ইকোটা কোথা থেকে আসছে। একটু সাউন্ড সিস্টেম অফ করে আমি ওটা রাখলে শুনতে পাচ্ছি, আমার খুব অসুবিধা হচ্ছে করতে। দীপ্তি, তোমার সাউন্ড সিস্টেমটা মাঝে মাঝে একটু অফ করে রাখতে হবে গান ছাড়া, তা নাহলে ইকোটা আসে। শামিমা চৌধুরী মুন্নি লিখেছেন, অনেক শুভেচ্ছা বাবু বন্ধু তোমাকে ও তোমার অতিথিদের জন্য। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য মুন্নি। রাসেল ভাই লিখেছেন, আপা চমৎকার পরিবেশন আপনার, অনেক ধন্যবাদ রাসেল ভাই। দৌলত ভাই লিখেছেন, মুগ্ধ হয়ে শুনছি। নাহিদ আক্তার, বিউটিফুল, গান শুনে মুগ্ধ হলাম। মেহরুন্নেসা সীমা লিখেছেন। টিনা হক, ওয়াও বিউটিফুল স্টানিং। দীপ্তি, সীমা আকুন, খুব সুন্দর লাগছে আমার দুই বন্ধুকে, অনেক ধন্যবাদ সীমা। দৌলত লিখেছেন, দৌলত ভাই লিখেছেন, সুপার স্কিল্ড ভয়েস। টিনা হক, ওয়াও মাইন্ড ব্লোয়িং। টিনা হক, ওয়াও মাইন্ড ব্লোয়িং। দৌলত ভাই চমৎকার গাইছেন। সীমা, ওয়াও দারুণ। খালেদ মিঠু ভাই লিখেছেন, শব্দশিরি মনন বিকাশে বাংলা সংস্কৃতির পক্ষ থেকে প্রিয় বরকত ভাই ও দীপ্তি জাহানকে অভিনন্দন ও শুভকামনা এবং ধন্যবাদ বাবু ভাই। আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। মেহরুন্নেসা সীমা, বরকত ভাই কবিতাটি খুব ভালো লাগলো। জাবি বাবু ভাই আমাদের লিখেছেন, নাইস। দৌলত আহমেদ ভাই, অনেক গুণী শিল্পী। পারভিন হোসেন, বিউটিফুল রিসাইটেশন, অ্যামেজড। বোর্ড রিসাইটেশন, অ্যামেজড। পারভিন আপু লিখেছো, অসাধারণ আয়োজন। হিমাদ্রি বড়ুয়া লিখেছেন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। টিনা আপু আছেন আমাদের সঙ্গে, মোস্তফা কামাল ভাই আছেন আমাদের সঙ্গে, আরও অনেক বন্ধুরা আছেন। সবাইকে অনেক ধন্যবাদ। আমরা আবারও তোমাদের কাছে তোমাদের কমেন্টস নিয়ে ফিরে আসবো। পাশা ভাই লিখেছেন, শুরুর কবিতা সফর। জাকারিয়া কাজী ভাই সঙ্গে আছেন আমাদের, সঙ্গে আছেন তামান্না আলম ভাই, আমাদের তানভীর আলম সজীবের আম্মা এবং আমাদের রাজীবের আম্মা। পাশা ভাই আছেন, তাহসিন রেজা জানিয়েছেন শুভকামনা, একজন ভীষণ ভালো আবৃত্তি শিল্পী, পরবর্তীতে তিনিও আমাদের মাঝে আসবেন। শাকিলা খান আমাদের শুভকামনা জানিয়েছেন। সৈয়দ আহমেদ, দীপ্তি জাহান শুভকামনা, অজস্র শুভকামনা আছে। আবারও ফিরে আসছি তোমাদের কাছে বন্ধুরা, সঙ্গেই থেকো, এভাবে অনুপ্রেরণা দিও। ফিরে যাচ্ছে আমাদের দীপ্তি জাহানের গানে, কিছু সুললিত কণ্ঠে আবারও তোমার কিছু প্রিয় গান শুনি। তোমার সাউন্ড যে সিস্টেমটা ভীষণ একটু আওয়াজ করছে প্রায়ই। না, আমার মনে হয় কি আমি শুনতে পাচ্ছি তোমাদের ওখান থেকে কিছু সাউন্ড, ওটা আমার জন্য হচ্ছে, বুঝছো? আমি তো এখানে সব ঠিকঠাক করে রাখলাম। আচ্ছা, বরকত ভাই আপনার ওটা একটু মিউট করে দেখেন তো, মিউট করে আমার এখান থেকে যাচ্ছে না, এটা মিউট 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 করেন একটু প্লিজ। হ্যাঁ, তাইলে আমি না ওই যে আমার গানটা আমি গাইতে পারছিলাম না। আমারও একই অবস্থা হচ্ছে শুনতে। এই যে হ্যাঁ ভাইয়া, এখন কিন্তু আওয়াজটা আর নাই, মিউট করে দেন। হ্যাঁ, আমি তো মিউট, হ্যাঁ 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 মিউট করলে সাউন্ডটা আসবে না। হ্যাঁ, এখন সাউন্ডটা চলে এসেছে।
ফিরে যাই তাহলে আমরা আবারও আমাদের শিরোলিত কণ্ঠে প্রিয় শিল্পী দীপ্তি জাহানের গানে। আমি পরপর দুটো গান করব। আমার এখন যে গানটি আমি করব শুভমিতা ব্যানার্জির, নচিকেতা ঘোষের সুর, লিরিক্স। ভালো লাগবে, কথাগুলো খুবই সুন্দর। আমি চেষ্টা করব, গানটা আমার অসম্ভব পছন্দের একটি গান, আমি চেষ্টা করব একটু। অনেকে বলে মরণে জীবন সে নাকি একটাই, অনেকে বলে মরণে জীবন সে নাকি একটাই, প্রতিবার প্রেমে নতুন জনম, জীবন কি করে একটাই, প্রতিবার প্রেমে নতুন জনম, জীবন কি করে একটাই, যত ভাগে ভাগ করোনা প্রেম, যত ভাগে ভাগ করোনা প্রেম, হৃদয় কিন্তু একটাই, যেভাবে তুমি সকাল সূর্য কিন্তু একটাই, একটাই, যত ভাগে ভাগ করোনা প্রেম, যত ভাগে ভাগ করোনা প্রেম, হৃদয় কিন্তু একটাই, যেভাবে তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটাই, যত ভাগে ভাগ করোনা প্রেম, যত ভাগে ভাগ করোনা প্রেম, হৃদয় কিন্তু একটাই, যেভাবে তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটাই। এরপরে আমি একটি গান গাইছি। আমি কি তোমার মতো এত ভালোবাসতে পারি, আমি কি তোমার মতো এত ভালোবাসতে পারি, আমি তো শুধুই নিরুপায়ে কাছে আসতে পারি, আমি কি শুধুই নিরুপায়ে কাছে আসতে পারি, আমি কি তোমার মতো এত ভালোবাসতে পারি, তোমার প্রেম যেন পাগল ছড়িয়ে
এ প্রেম আমার জানি শুধু ধূপের চলে যাওয়া, তোমারও প্রেম যেন পাগল ঝড়ের হাওয়া। এ প্রেম আমার জানি শুধু ধূপের চলে যাওয়া, ধূপের চলে যাওয়া। আমি কি সহজে ওই ছয় হাসি হাসতে পারি, আমি কি তোমার মতো এত ভালোবাসতে পারি? তোমার জীবন জুড়ে ফাগুন ফুলের মেলা, জীবন আমার জানি শুধু ঝরা পাতার খেলা। তোমার জীবন জুড়ে ফাগুন ফুলের মেলা, জীবন আমার জানি শুধু ঝরা পাতার খেলা, ঝরা পাতার খেলা। আমি কি অথই সুখের খেয়া বলো ভাসতে পারি, আমি কি তোমার মতো এত ভালোবাসতে পারি? আমি তো শুধুই নীরব পায়ে কাছে আসতে পারি, আমি কি তোমার মতো এত ভালোবাসতে পারি? খুব সুন্দর। আমরা তোমার গানে ডুবছি, ভাসছি, প্রেমে একটা অন্যরকম প্রেম যেন টেনে আনছো তুমি। আগামী সপ্তাহে আমাদের ভ্যালেন্টাইন্স ডে, তো সেই প্রেম যেন ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। দর্শকদেরও বলে রাখি, আগামী সপ্তাহে আমরা ভালোবাসার থিম নিয়ে ঠিক শনিবারে এমন সময়ই আপনাদের মাঝে আসব, অবশ্যই সঙ্গে থাকবেন। ভীষণ ভালো লাগলো দীপ্তি তোমার গানগুলি। আবারও তোমার কাছে ফিরে আসবো আমরা, ফিরে 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 যাচ্ছে আমাদের প্রিয় বরকত ভাইয়ের কাছে। বরকত ভাই, আবারও আপনাকে কোশ্চেন, আবারও আপনাকে কিছু প্রশ্ন বানিয়ে জর্জরিত করতে চাই। আপনি বোধহয় একটু ঠিক করছেন এই ফাঁকে, আমি আপনি আমাকে শুনতে পাচ্ছেন? মিউট। হ্যাঁ, আচ্ছা, শুনতে আসলে আমরা জানি অন্তর্জালে এরকম অনেক প্রবলেম হয়, আমরা হয়তো ঠিক তেমন করে অনুষ্ঠানটাকে আপনাদের দর্শকদের মাঝে পৌঁছে দিতে পারছি না, কারণ অন্তর্জালে অনেক রকম প্রবলেম হয়। আমরা সেটাকে মেনে নিয়েই আমরা আমাদের শিল্পীদের সঙ্গে আজকে অনুষ্ঠানটি চালিয়ে যাচ্ছি। বরকত ভাই, আপনাকে আবারও একটু প্রশ্ন বানিয়ে জর্জরিত করতে চাই। একটা জিনিস আমি একটা জিনিস আপনার কাছে ভীষণ জানতে চাই যে আমাদের দেশে দুই বাংলায় বা পুরো বিশ্বে অনেক বাঙালি আছে, অনেক ভালো ভালো আবৃত্তি শিল্পী আছে যারা অনেক ভালো আবৃত্তি করে, কিন্তু সবাই কেন জানি প্রমিনেন্ট হয়ে উঠতে পারে না, লাইমলাইটে আসতে পারে না। কিন্তু কিছু কিছু শিল্পী আছে যারা একটা কবিতা যারা পোস্ট করার সাথে সাথে কোটি কোটি হাজার হাজার লাইক, ভিউয়ার্স, তারা যেন একদম পুরো বিশ্বকে জয় করে ফেলেছে। কিন্তু তাদের চেয়েও আরও অনেক ভালো ভালো শিল্পী আছে যারা আবৃত্তি করলে কিন্তু তেমনভাবে ফুটে ওঠে না। এটা কেন এবং কিভাবে হয়, এটা কেন সম্ভব? না, এটা হচ্ছে যে একটা হচ্ছে বাণিজ্যিক বিষয়, আর একটা শিল্পের বিষয়। তো বাণিজ্যিক বিষয়গুলো একটু অন্যরকম, নানা রকম কায়দা কানুন আছে জনপ্রিয় হওয়ার জন্য। এই বিশেষ করে প্রযুক্তির সময়টাতে যে ফেসবুক বা অন্যান্য যে প্রযুক্তির বিষয়গুলো আছে, ইউটিউবের বিষয়টা যেখানে সেখানে মানে জনপ্রিয় হওয়ার অন্যান্য রকম পদ্ধতি আছে, সেগুলো অবলম্বন করে অনেকে জনপ্রিয় হন। আবার তাদের মধ্যে অনেকে ভালো শিল্পীও আছেন যারা জনপ্রিয় হন। আর কিছু কিছু মানুষ আছেন যারা সেই দিকে ধার ধারেন না, জনপ্রিয় হওয়ার জন্য কোনো চেষ্টা করেন না,
কিন্তু শিল্পটাকে ভালোবেসে কাজ করেন, তারাও মূল্য পান। যেমন কদিন আগে বাংলাদেশে 21 পদক পেলেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে এই প্রথম আবৃত্তিতে কাউকে পদক দেওয়া হলো, 21 পদক। অথচ ভাস্বরদা তো সেইভাবে নিজেকে প্রচার করার জন্য, জনপ্রিয় হওয়ার জন্য তেমন কিছু করেন না। তিনি তার শিল্পটাকেই ভালোবেসে কাজ করে যান। একদম সত্যি কথা। আমরা কি আপনার একটা প্রিয় কবিতা শুনি তাহলে আবারও আপনার কণ্ঠে? আচ্ছা, এবার আমি একটু রম্য একটু রচনা পাঠ করতে চাই। সেটা একটু ভিন্ন দিকে নিচ্ছি। এটাও সংগৃহীত কলকাতার নীলেন্দু গুহ থেকে পেয়েছি। যে আমরা অনেক সময় ডাক্তারের কাছে যাই, কিন্তু ডাক্তারকে নানা কথা জিজ্ঞেস করি, কিন্তু ডাক্তার অনেক কথা বলেন না। মনে হয় যেন আমাদের আরো জানার কিছু ছিল, কিন্তু ডাক্তারের কাছে বেশি জানতে গেলে সমস্যা হতে পারে। সেই বিষয় নিয়ে আমি একটি রচনা পড়ছি। বরকত ভাই, একটু আপনাকে আমি জাস্ট একটু স্টপ করছি, কারণ আমাদের জাস্ট একটা শীর্ষ সংবাদের বিরতির সময় হয়ে গেছে। আমরা এরপরেই আপনার আচ্ছা। কাছে ফিরে আসবো পরপর দুটি কবিতা নিয়ে। জাস্ট ঠিক আছে। কিছুক্ষণের জন্য আমরা একটা ছোট্ট একটা বিরতি নিচ্ছি।